ভিডিও অফিস থেকে ফাইলগুলো চুরি করে আনবে। তুমি বিশ্বাস করো রজতদা, আমি এক খবর রাতের অন্ধকারে ভিডিও অফিস তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু ফাইলগুলো কোথাও নেই। আরে এই শালা, ওই ফাইলের জানা হয় না রে যে সেগুলো শালা উড়ে যাবে। আমার মনে হয় রজতদা আমাদের যাওয়ার আগে কেউ ওই ফাইলগুলো নিয়ে পালিয়ে গেছে। কে পালাবে? কে নিয়ে যাবে তা জানি না, তবে আমি এক খবর তোমার কথা মতো ওই ফাইলগুলো চুরি করতে ভিডিও অফিসে যাই, গিয়ে দেখি অফিসটা ছন্ন ছাড়া, ফাইলটা ঘাটা, চার টেবিল এলোমেলো হয়ে পড়ে আছে। আমাদের আগে কেউ ওখানে গিয়েছিল। দুর্যোগ, দুর্যোগের পর দুর্যোগ, কিন্তু না, আমাকে তো ভেঙে পড়লে চলবে না। নামাবার ঠিক আছে, ঠিক আছে, তোরা এখন যা, পরে দরকার পড়লে আমি তোদেরকে ডাকবো। আমরা চলে যাচ্ছি। একটু সাবধানে থেকো, খেয়াল রেখো ওই সাদ্দামের মতো যেন তোমার ঘটি উল্টে না যায়। সূর্য ঠিক কথাই বলছে রজতদা, আর তোমার যদি শালা ঘটি উল্টে যায় তাহলে তুমি কিন্তু আমাদের পাবে না। কারণ আমরা হচ্ছি চাচ্ছে না পাবলিক। যেদিকে পাল্লা ভারী হবে আমরা শালা সেই দিকে রুখবো। আজ তোমার জামানা, তাই তোমায় ছাড়া কাউকে চিনে না। আর তোমার গদি উল্টে গেলে তখন বলবো এটাই হাওয়া। সব সারা বেমান, আগে আগে এই ঝামেলাগুলোকে খতম করে তারপর সব কটাকে কাটবো। ভিডিও অফিস থেকে ফাইলগুলো চুরি করলো কে? ডাল মাথা তোল মাথাল দিয়ে বেশি ভালোতে চিন্তা করেন না লদত, আমি আগে একদম চিন্তা করেন না, বুঝলি তো? আমার মনে হয় ওই পাখি গীতা ফল আগেই ওই ফাইলগুলো ফলিয়ে লেগেছে। আরে শোন, কান টানলে মাথা আসবে দাদা, ওর বাড়ির লোকগুলো টেনে নিয়ে আসবো, দাদা গলগল গলগল করে ফাইলগুলো ফেলবে। একদম একদম ঠিক কথা বলেছিস, কিন্তু আমি বলছি অপারেশনটা করবি করবে। দেখ সত্যপ্রিয়, দেরি করা কিন্তু একদম ঠিক হবে না। আর কি দেরি করবি রজত সামন্ত? অতীত বর্তমান ভবিষ্যতের অলরেডি 12টা বেজে গেছে। তাহলে তুই এখানে তোকে শেষবারের মতো এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম দাদা। ক্যান্সারে আক্রান্ত লোকেকে ফিরিয়ে নেওয়া যায় না লে ভাই। চিকিৎসা তো করে যায়, কি লাভ বলে খেতো থালা মলবে। তবু তো একটা চেষ্টা করে দেখতে হবে। আজকের দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পাই, ঘোড়া চলতে পারে। তাহলে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস রে দাদা? লদলে আমার ভাই আমাকে জ্ঞান দিতেলে। সেটা তো দেখছি নেহাত তোর ভাই। ওটাই তো আমার কাছে বলো তোমার তালে। তোর সব সমস্যার সমাধান আমি করে দেবো। আমি তোকে জোর হাত ধরা করে বলছি, আমি তোর পায়ে ধরে বলছি দাদা, খালি তুই ফিরে আয় দাদা, তুই ধরা নে। আরে তুই কেমন ভাই রে? তুই আমাকে হেলে যেতে বলছিস? আরে ভাই হয়ে দাদাকে হেলে যেতে বলছিস? হ্যাঁ কেন আসবো আমি? তোর এই ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা মনে নেই? আরে থাকবে কি করলে তুই তো তখন খুব ছোট্ট। হ্যাঁ কিন্তু আমার মনে আছে, জানিস আমার মনে আছে, বাবা আমাকে তোপ বলতো। হ্যাঁ বাবা না ওই থতুল বাড়ি থেকে 2000 টাকা নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করে দিল, বুঝলি? তখন বাবা লক্লান্ত পরিশ্রমে ওই 2000 টাকা, 20,000 টাকা, 2 লাখ টাকা, 2 কোটি। তারপর জানিস আমাদের ব্যবসাটা আস্তে আস্তে বড় হতে লাগলো। হ্যাঁ আর আমাদের ওই স্বপ্ন ছিল রে, আমার বাবার স্বপ্ন ছিল ওই চেতার্থী ইন্টারন্যাশনাল ফার্ম তৈরি করা। আমার বাবার স্বপ্ন ছিল, কিন্তু জানিস এছাড়া কোল এলবারটা মানুষগুলো না একদম ভালো চাই না রে, জানিস ভাই? আজকাল না আজ বাঙালি বলো তো তুললে, তাই তো একটা বাঙালি উপরে উঠতে চাইলে অন্য সব বাঙালিগুলো না ওই কাকলার মতো, জানিস না, ওই নিচে নামাতে চাইছে। তাই তো ওই পালার ছেলে না
প্রত্যেকদিন কোনো না কোনো অতিলায় বাবার কাছ থেকে জল তোলে টাকা নিতে লাগলো। পুলিশে কমপ্লেন করলে পুলিশ ঘুষ নিতে আরম্ভ করলো। তারপর ওই ভোটের সময় ওই নেতারা প্রত্যেকদিন গিয়ে বাবার কাছ থেকে মোটা মোটা টাকা নিতে আরম্ভ করলো। তারপর ওই নেতারা ভোটে দিতে আমাদের ওই কারখানার শ্রমিকদের মধ্যে ইউনিয়ন বাদী তুলো করে দিল বেতন মোনাতে বাড়ানোর জন্য। তারপর জানিস ভাই, হ্যাঁ আমাদের কারখানাটা না, তাই আমাদের কারখানাটা লক আউট হয়ে গেল। তারপর ইনকাম ট্যাক্স দিতে পারলো না বাবা, তাই তো অপিতালয়েতে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তারপর বাবা তো আমার হাতে তাকে মারা গেল রে। জানিস তখন আমাদের আর কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। আমাদের কারখানাটা বিক্রি হয়ে গেল রে ভাই, বিক্রি হয়ে গেল। সেই কারখানাটা কিনলো এক বাঙালি মালোয়ালি শিল্পপতি। জানিস ভাই, সেই দিনও আমি খারাপ হইনি রে ভাই, সেই দিনও আমি খারাপ হইনি, কিন্তু আমাদের আর কোথাও কিছু নেই। তারপর আমাকে আর তোকে আমার মা আমাদের পেটের খিদে মেটানোর জন্য রাস্তায় নামলো জানিস। তারপর ওই বাঙালি মালোয়ালি শিল্পপতির কাছে আমার মা একটা চাকরি নিল রে, চাকরি নিল। সেদিনও আমি খারাপ হয়নি রে ভাই, সেদিনও আমার মাথা গরম হয়নি রে ভাই, কিন্তু যেদিন দেখলাম ওই কালো বাঙালি শিল্পপতি আমার মায়ের শরীরে হাত দিচ্ছে জানিস, তখন তারা আমার মাথাতে গেল কলম হয়ে। তারপর জানিস ভাই, ওই মা না, আমার মা লজ্জায় ঘেন্নায় আত্মহত্যা করলো। মোলা লাকে বলে গেল তোকে মানুষ করতে রে ভাই। তখন আমি জানিস, তখন সবে মাত্র আমার 14 বছর বয়স রে। তারা তাতে তুলে দিলাম টাকালি আর অন্য হাতে তোকে। তারপর ওই খারা ও মানোয়ারি শিল্পপতিকে একাতে তুই আর অন্য হাতে কাটালি ছুটতে চলেছি ভাই, চলেছি মাথা গরম করেন না ভাই, চলে যা। তাহলে বলি আজ আমি এই পথে এসেছি, আর আমার পথে যে বাধা দেবে তাকে ধরো আমি কেটে কুতি করে দেবো। তুই চলে যা, মাথা গরম করেন না ভাই, চলে যা। তবু তোকে ফিরে আসতে হবে দাদা। যা প্রথমে ওই পাড়ার ছেলেগুলোর কাছে যা, যারা বাবার কাছে জল করে টাকা আদায় করে নিত। যা ওই ছোট বাচ্চাদের কাছে যা, যারা বাবার কাছ থেকে টাকা জল করে নিয়ে নিত। যা ওই সব বাঙালিগুলোর কাছে যা, যারা আজকে ধ্বংসের আবরণীতে এই বাংলাটাকে শেষ করে দিচ্ছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আই ভাই, তবেই আমি ফিরিয়ে আসবো। তার আগে নয় ভাই, চলে যা ভাই, চলে যা, মাথা গরম করে যা ভাই, চলে যা। আজ আমি চলেই যাচ্ছি দাদা, কিন্তু যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, তোদের দুজনের সমস্ত প্রমাণ আমি ওই আদালতে তুলে ধরতে বাধ্য হবো। কারণ আমি কোনো অন্যায়কে সাপোর্ট করবো না রে দাদা, কোনো অন্যায়কে সাপোর্ট করবো না। এই ছোট, তোর ভাই যে চলে গেল রে। ওকে আমি যেতেই বললাম, কিন্তু ও যদি বাইরে গিয়ে সব কথা ফাঁস করে দেয়, এই তো যদি বলে দেয় তাহলে কি হবে? এই তোর আমার ভাইটাকে না তুই একটু কোথালে তোর কাটে হয়, ওটা না আমার ভাই নয় লে, ওটা আমার ছোট ছেলের মতো তুই আমি না ওই ভাইটাকে মনে করলে মানুষ করে দিলে লগত, আমি নিজে না খেয়ে ওকে আমি ভালো করেছি। লগত তুই ওকে বোঝা আমি টাকা পয়সা গাড়ি বালি আমি তোকে দিয়ে দেবো রে লগত, তোকে দিয়ে দেবো, তুই বোঝা। এখন যদি বোঝে তো ভালো, না হলে তুই ওকে মেরে দে। ছোট
লদর, অনেকদিন হলো লে লদর, আমি একটু কামবি নিলে লদর, এবার আমি প্ল্যান খুলে কাম বলে লদর, কাম বলে লদর, করে কানবো। আমার ভাইটাকে তুই মেলে দিতা। তুই মনে মনে নিজেকে কাল কেউ ভাবছিস, তাই তো একটা কথা মনে রাখিস, তুই যদি কাল কেউটে হোস, আমি কিন্তু সাপুরে। তাই যাকে মারার কথা ভাবছিস ভাব, কিন্তু ভুলেও আমাকে মারার কথা ভাববি না। মনে রাখিস, আমি কিন্তু তোকে এখানে নিয়ে এসেছি আজ আমার জন্য কথাগুলো বলতে পারছে। তুই তো দেখতি তারা আমার মনের কথাও বুঝতে পেলে গেছিলে। আমি তো অন্তর্জামী রে, ওই তোদের মতো জানোয়ার গুলোর জন্য তো আমি অন্তর্জামী হয়েছি। জানতেই হবে কি করবি বল ভাই। তোর আমার সাথে না বেশি পাঙ্গালিক না, নলে সত্যি এবার তোকে আমি মেরে দেবো রে। আমার কথা শোন, আমি বলতে কি জানিস, তুই আমার ভাইটাকে আমি তোকে মাত্র 24 ঘন্টা তোমার দিলাম, তুই ভাইটাকে আমার মেরে দেবে তো। তবে তাই হবে। আজ রাতে গোটাউনে সব সার্কিট করে আগুন লাগিয়ে দেব। অবশ্য তোর ভাই একা নয়, পুরো শত্রু পক্ষটাই পুলিশ হয়ে যাবে। তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার? খুব অসুবিধা হচ্ছে তাই না? এতদিন আমাকে দিয়ে তোমরা অনেক কাজ করে নিয়েছো, আমাকে দিনের পর দিন রাতের পর রাত বেডরুমে নিয়ে গেছো, অথচ যেটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমরা কেউ দিচ্ছ না। তা তোমাকে কি দেবার কথা ছিল মা? রজত বলেছিল ওর পুরো সম্পত্তিটাই নাকি আমাকে দেবে, পুরোটা না, অর্ধেকটা তো আমি নেবো। অত বেশি লোভ করো না, বলে গেতে লাদের কান্না। তার মানে কি ব্যাপার রজত বাবু, পাওনা কোনটা দেবেন নাকি আমি মুখটা খুলবো? দেখো, আবার আছে মান সম্মান, মুখটা বন্ধ রেখো, বলে গেছে শাহরুখ খান। আমাকে নিয়ে মজা করা হচ্ছে, আজ এক্ষুনি আমার পাওনা গন্ডা চাই, না হলে কিন্তু। আমি তো দেবো না বলছি না, বলো। এখন না ওই হাসপাতাল নার্সিংহোম গুলোতে না বড্ড কড়াকড়ি হয়ে গেছে, বাচ্চার সাপ্লাই একদম বন্ধ হয়ে গেছে। তোমাকে মা বানাতে চলেছি, তুমি অন্তত আমাকে খানতিনের বাচ্চা দাও, তাহলেই না তোমার ওই পাওনা আমি সুদে আসলে মিটিয়ে দেবো। একদম উপালতেন কলা তুলবে না, এ কথা বলে গেছে লাভলি দেবী, ওনার তো অনেকগুলো তাই অনেক অভিজ্ঞতা। ও, এটাও তোমাদের একটা নতুন খেলা, তাই তো? তাহলে একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমার সঙ্গে নো মজাকি। আমি চলা একটা হাই ব্রিগেড মাল ফেলো করি মা করতে, তারপরে সেই নতুন চাল। কালকল তুলে বলে গেছে অমলেট কুড়ি। না না, তুই এটা কি বলছিস? তো আরে আমি ওকে ভালোবাসি, আমি ওকে মারতে পারবো না। আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো, প্লিজ কথাটা একটু বোঝার চেষ্টা করো, আর কিছুদিন অপেক্ষা করো না। ওই হাসপাতালে সব কড়াকড়ি চলে গেলেই আমি কিন্তু তোমাকে সব টাকা সুদে আসলে মিটে দেবো। তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। সত্তরে মনে হচ্ছে তোর কথাতেই চলতে হবে।
এই রথত কোনো পাপের সাক্ষী রাখে না, তাই তোমাকেও সারা উপরে পাঠিয়ে দিলাম। লাদা শেষ, একদম শেষ। লাগাকলে কবিতা কিন্তু খুব তন্ডলে তেতেলে। কিসের ছবি? আলে তুই তখন ওই পিঙ্কিকে খুন করতিলি না, তাল ছবি। কি বলছিস সত্য? সত্য, ওটা তুমি মুছে দে, ডিলিট কর ভাই, ডিলিট কর। আলে তুই কোনো চিন্তা করিস না, তুই আমার বন্ধু। আমি কি কবিতা দিয়ে তোর কোনো খারাপ কাজ করতে পারি? মুছে দে ভাই, মুছে দে, ওই ছবি রাখিস না। কোনো চিন্তা করিস না। হ্যাঁ শোন, আমি এখন চললাম, আর তুইও কিছুদিনের মতো এখান থেকে পালিয়ে যা। এখন একটা কথা, ওই যে ও খুন হয়েছে না, ওর দাদাকে ফোন করে আমি তাই খবরটা জানিয়ে সত্য, তো না নইলে তুলে তবি তোমাকে ওই সারা সত্যপ্রিয় আমার সঙ্গে বেমানি করতে পারে, করতে পারে, কিন্তু আমি এখন কি করবো? কত সহজে আমি ভেঙে পড়বো না। ওই মোবাইল থেকে ছবি নয়, এই রচন এই দুনিয়া থেকে তোকে ডিলিট করে দেবে। সত্যপ্রিয়র গলায় মালা। রচন, এবার শুরু কর তোর নতুন খেলা। ঠিকানাটা এটাই দিয়েছিল তো স্যার? এখানে দিয়েছিল। পিঙ্কি, 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 হ্যাঁ পিঙ্কি, পিঙ্কি তুই কথা বল, তুই কথা বল পিঙ্কি, তুই কথা বল, তুই কথা বল পিঙ্কি, তুই কথা বল। তুই আমার উপর রাগ করছিস? না না পিঙ্কি না, আমি আর তোকে বলবো না, তুই কথা বল, তুই কথা বল পিঙ্কি, তুই কথা বল। স্যার, আপনার বলার কথা বলবেন না। জোড়া লাগছে না, জোড়া লাগছে না, জোড়া লাগছে না। সারা পৃথিবীটা আমার ভেঙে চুরমার হয়ে গেল। জোড়া লাগছে না মহাদেব বাবু, জোড়া লাগছে না, জোড়া
প্রয়োজনটা কি জানতে পারি? প্রয়োজন ছাড়া এই জীবনগুলো প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না। তাই তো এখন আমার সঙ্গে তোমাকে যেতে হবে ভিডিও ব্যবসায়। কোথায় নিয়ে যাবে আমাকে? কি করতে চাও আমাকে নিয়ে তোমরা? এই জীবনগুলো কাজের সময় করো, কথার উত্তর দেয় না। তার বসের হুকুম আছে যে তোমাকে ঘরে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে। কে তোমাকে হুকুম দিয়েছে? কে? আমি হুকুম দিয়েছি। কে তুমি? পথের এক পথিক, পথেই আমার ঘর, তাই তো আমি হলাম পথিক যা যাবো। খেয়ালি না করে বলো কি চাও তোমরা? আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে তোমাদের কি লাভ? লাভ লোকসানের হিসেবটা করে ব্যবসাদাররা, আর আমাদের মতো অন্ধগুলির বন্দি পাখিরা লাভ লোকসানের ক্ষতি আর না দেখে আমি আপনার কাছে ছুটে এসেছি। কারণ আমি বুঝেছি যে আপনি যদি এখানে আটকে থাকেন নিশিগঞ্জের মানুষের ক্ষতি হবে, তাই আপনাকে বাঁচাতে আমি এখানে এসেছি, যাকে বলে একেবারে ফাটা ফাটে। তোকে হারিয়ে তোর মাঝ অন্ধ হতে চলেছে রে। চল চল বা চল, তুই তোর মায়ের কাছে ফিরে চল। মা? কে আমার মা? কে আমার মা? কে আমার বাবা? না, আমার মা নেই, বাবা নেই, কেউ নেই এই পৃথিবীতে। আমি একা। এই পৃথিবীতে সবাই একা ভিডিও ব্যবসা। লে হালুয়া সারা জীবন গুন্ডা দার্শনিক হয়েছে। ও ভিডিও সাহেবা, আমাদের মতো চোর গুন্ডা যদি দার্শনিক হয়ে ওঠে তাহলে দেশটা কি হাল হবে ভেবে দেখেছেন? একেবারে পাট্টা পাট্টি। শোনো, তোমাদের কথা মতো আমি আমার পালিত মা বাবার কাছে ফিরে যেতে পারি, কিন্তু তার আগে বলতে হবে কে আমি, কি আমার জন্ম পরিচয়, কে আমার বাবা, কে আমার মা। তোমাদের বলতে হবে। বলবো সব আমি তোকে বলবো, কিন্তু এখনো যে সে সময় হয়নি মা। সময় বলতে পারো আর কত সময় দিতে হবে তোমাদের? বলতে পারো কতদিন সময়ের পর্দা দিয়ে ঢেকে রাখবে আমার জন্ম পরিচয়টাকে? সেটা কি এতই কলঙ্কিত? জন্ম কোনদিন কারো কলঙ্কিত হয় না রে মা, বরং আমাদের জন্মদাতা পিতা মাতায় কলঙ্ক যুক্ত হতে পারে। তাই তো সন্তান মাত্রেই নিষ্কলঙ্ক। ভাগ্যের লেখায় হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে মায়ের কোল। যেমন দেবকীর কোলে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন ওই যশোদা মায়ের কোলে, ঠিক তেমনি বললেন সব কিছু থাকা সত্ত্বেও আজ কিছুই নেই। ওর জন্ম বৃত্তান্ত ঢাকা পড়ে গেছে এক নিকুশ কালো অন্ধকারে। তার মানে আপনি নিশ্চয় জানেন আমার মা বাবা কোথায়? বলুন না আমার মা বাবা কোথায়, আমার জন্ম পরিচয় কি? বলুন না। জানেন আমি কুকুর বেড়ালের সাথে বড় হয়েছি। যখন আমার খিদে পেত না তখন ওই বড় লোকদের উচ্ছিষ্ট খাবার খেয়ে আমি বড় হয়েছি। আমার যখন ঘুম আসতো তখন আমি দেখতাম সব মায়েরা তাদের বাচ্চাকে কোলে নিয়ে গান করতে করতে ঘুম পাড়ায়, আর আমি নিচের মাটিতে ইট পেতে ঘুমিয়ে থাকতাম। মায়ের গান শুনে নয়, কুকুর বিড়ালের অবিরাম ডাকে। সত্যি যদি আপনি আমার মায়ের কথা জানে থাকেন তাহলে দয়া করে বলুন না আমি কে, আমার পিতৃ পরিচয়টা কি? বলবো আমি সব বলবো। তবে এখানে নয়, এটা শত্রুপক্ষের জায়গা, যে কোনো সময় ওরা এখানে চলে আসতে পারে। ঠিক কথা। ওই ভিডিও ব্যবসাবে ওদের পথের কাটা ভিডিও ব্যবসাকে ওরা যখন তখন সরিয়ে ফেলতে পারে। পারবে না, কিছুতেই পারবে না। খায়ালে আলোকিত ভিডিও সাহেবা আর আমি হলাম অন্তকলের বন্দি পাখি। আমরা হাতে হাত মিলিয়ে জাতীয় ওদের বিরুদ্ধে ভেঙে দেবো ওদের চক্রান্তের জাল। ঠিক বলেছো মনে, ঠিক বলেছো। তাই সমনে এসো, আজ আমরা দুজনে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে রজত আর সত্যপ্রিয় ধ্বংস। ঠিকই বলছি, ওই রজতদা আমাদের বলেছিল শর্ট সার্কিট করে গোডাউনে আগুন লাগিয়ে
আর আগুন লাগাতে গিয়ে দেখি বাইরে থেকে তালাটা ভাঙা, ভিতরে কেউ নেই, সব পেটা পালিয়েছে। ভালো হয়েছে তোরা পালিয়ে যা, আমিও পালিয়ে যাবো। মানে হ্যাঁ পালিয়ে যা, নইলে ফেসে যাবি। কোথায় যাবো? আরে হিমালয়ে হিমালয়ে শোন, ওখানে না, ওখানে গিয়ে আমি ওই তন্তল সাধনা কোন বলে তন্তল সাধনা, ওই তোলের বাচ্চাটা জানিস, তোলের বাচ্চাটা তারা কৈপত দিতে দিতে তারাকে আমার জীবনটাই চলে গেল রে। যা যা তাড়াতাড়ি যা, তোরা চলে যা তোরা যা তাড়াতাড়ি। থাকলে খেলা লদত একাই থাকবে। যা ঠিক আছে, খবরটা রজতদাকে জানাতেই হচ্ছে। ঠিক আছে, চলে চলে পবন, চল। পালাবো পালাবো, আমিও তো এবার পালাবো। হ্যাঁ আমাকেও পালাতে হবে, টাকা পয়সা গালি বালি সব কিছু নিয়ে আমাকে এবার পালাতে হবে। থাকলে খেলা লদতটা একাই থাকবে, কিন্তু ওই থালা লদত না, আমার চেয়েও বেশি সাংঘাতিক মাল। হয়তো ওকে তো আমি একটা মারতে পারবো না, ও তো আমার বন্ধু, পারবো না। তাহলে ওকে কে মারবে? কে মারবে? ওই শালা রাজার সামন্ত পৃথিবী থেকে আমাকে সরিয়ে দিতে চাইছিল। সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে হয়তো আমি কে কবি তো তোমার গোপাল। তাহলে তাই তো ঠিক সময়ে এমবেতে তার গাড়িটা চলে এসেছিল। তাকে হ্যাঁ তোমাকে আমি কেন বাতিল লেগেছি জানো না? আরে বাবা তোমাকে লজতটাকে মালার জন্য সেদিন না তোমার ভালোবাসা পিঙ্কিকে ওই লজত না তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তোমাকে খুন করার চেষ্টা করেছিল। আরেকটা কথা কি জানো তো? হ্যাঁ দেখো আমার কাছে না তোর লেদিয়াতে ওই লজত দেখো পিঙ্কিকে কেমন নিতন্ত ভাবে খুন করতে। তোমাকে আমি ছাড়বো না। চেলো না একদম চেলো না। আমিও তো এটাই চাই। শোনো পারবে না, একদম পারবে না। কেন? একটা হচ্ছে ছয়টায়। আরে শোনো তুমি তুমি দাও ভিতরে দাও। আর ও বুলবুল গেটটা লজত জানে না তো। সত্যপ্রিয়, তোকে একটা খবর জানতে এলাম। বলতে পারি সেটা আমার নিজেরই একটা সিদ্ধান্ত। তোর যেমন একটা অতীত ইতিহাস আছে না, আমারও সেরকম একটা অতীত ইতিহাস আছে। বাবা মা মারা যাওয়ার পর কাকা কাকিমার কাছে আমি মানুষ। ছোটবেলা থেকে কাকা আমাকে যেটুকু কলেজ পর্যন্ত পড়িয়েছে, আর সেই কলেজে রাজনীতি করতে করতেই ওই পঞ্চায়েত প্রধান হবার ভূতটা আমার মাথায় চাপলো। অনেক কিছু করলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সবকিছু করলাম, কিন্তু আর ভালো লাগছে না রে ভাই। কেন ভালো লাগছে না? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ তোর জন্য। তুই সূর্যকে বলেছিস তুই নাকি এখান থেকে চলে যাবি। আরে ভাই কোথায় পালাবি তুই? দেখ ভাই, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি তো তোকে বন্ধু ভাবি বল। তাই দেখ ভাই, যদি যেতে হয় দুজন একসঙ্গে যাবো, যদি মরতে হয় তাহলে দুজন একসঙ্গে মরবো। দয়া করে আমাকে ছেড়ে তুই যাস না ভাই, যাস না। জীবনে প্রথম নিজেকে বড্ড একা লাগছে রে ভাই। পিঙ্কিকে মেরে ফেলেছি, ছোট 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 কত বাচ্চা চুরি করে ওই বিদেশে পাঠিয়ে দিয়েছে। ওই চন্দ্রনাথ বাবুর বাচ্চাটাকেও আমি তোর হাতে তুলে দিলাম। আমার আর ভালো লাগছে না রে, এত পাপ করেছি না, আমার আর ভালো লাগছে না। রজত বাবু, তুমি বিশ্বাস করো পাচু, আজ আমি কাঁদলেও কেউ বিশ্বাস করবে না যে আমি সত্যি আমার কষ্ট হচ্ছে। আমি ভালো হওয়ার চেষ্টা করলেও এই সমাজ আমাকে ভালো হতে দেবে না। রজত বাবু, তাই তো আজ আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। দেখেছো আমার বন্ধু, সেও আমাকে বিশ্বাস করছে না যে আমি কাঁদছি। তার চেয়ে আত্মহত্যা করাই ভালো। আত্মহত্যা করা মানে মুক্তি পাওয়া নয় রে লজত, মুক্তি পাওয়া নয়।
বেশ, আমি তোকে কথা দিচ্ছি আমি আর আত্মহত্যা করবো না, কিন্তু এই ছাড়া যে আমার কাছে আর কোনো পথ খোলা নেই রে ভাই। জানো পাচু, ও যে তখন থেকে বলছে পালাবে পালাবে, কোথায় পালাবে কিছু বলেছে? বলেনি তো? আর তুমিও বুঝতে পারোনি ও যে পৃথিবী ছেড়ে পালাবার কথা বলছে? না না সত্যি না না, এটা কিন্তু আপনার ভারী অন্যায়। আত্মহত্যা করেছে মহা পাপ। বোঝাও পাচ্ছি, ওকে ভালো করে বোঝাও। আমি বলছি ও খুব যে কোনো দিন কিন্তু আত্মহত্যা করতে পারে। তাই তুমি এক কাজ করো ভাই, ওর কাছ থেকে ওর পিস্তলটা কেড়ে নাও, দিয়ে দে। ওটা থাকলে তুই যে কোনো দিন আত্মহত্যা করবি না। দিয়ে দে। আমি কথা দিচ্ছি কিন্তু করবো। আরে তুই দে না ভাই, নিয়ে নাও। আমি কথা দিচ্ছি আপনার বন্ধু আর কোনো দিন আত্মহত্যা করবে না। আমি খুব খুশি ভাই। তুমি বলছো তো আমার বন্ধু কথা দিয়েছে তো ও আর কোনোদিন আত্মহত্যা করবে না? তোর কি করে মত মত সালা। এবার ওই রাত্রে রাতে হোটেলের মুখতে আমি মুক্তি দেব অন্ধকারের বন্দি পাখিদের। না না পাখি, তুমি এটা কিন্তু একদম ঠিক করছো না। তুমি কিন্তু জেনে শুনে আগুনে হাত দিতে চলেছো। আচ্ছা, এতে তোমার ভীষণ বিপদ হতে পারে। তাছাড়া ওই শয়তান রজত সম্বন্ধ আর আমার দাদা সত্যপুরকে আমি খুব ভালোভাবে চিনি পাখি। এরা কেউ ভালো লোক নয়। আমি সব জানি পত্রিকা, সব জানি, আর সব জেনে শুনে আমি আগুনে হাত দিতে যাচ্ছি। তুমি আমার জন্য মিথ্যে ভয় পাচ্ছ প্রতীক্ষা। ওই শয়তান রজত সামন্ত আর সত্যপ্রিয় যতই ভয়ঙ্কর হোক না কেন, আজ ওদের বিচারের সময় হয়ে এসছে। হ্যাঁ, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। মারণযজ্ঞ শুরু করার সময় হয়ে গেছে। ওই শয়তান সত্যপ্রিয় রজত সামন্ত আমার বোনকে আমার কাছ থেকে নিষ্ঠুরভাবে কেড়ে নিয়েছে। ছাড়বো না, ওদের আমি নিজের হাতে শাস্তি দেবো। না না শুভঙ্কর দা, না, আমি কিছুদিন তোমাকে আইন হাতে তুলে নিতে দেব না। তুমি একজন আইনের কর্তব্যনিষ্ঠ অফিসার। কাজে ওই শয়তান রজত যেমন করে তোমার বোন পিঙ্কিকে মেরেছে, ঠিক তেমনি করে ওদের শাস্তি দেওয়ার জন্য তুমি আইনের হাতে তুলে দেবে। আইনের দ্বারা কিছুই হবে না। ওই আইনের হাত ধরে ওরা আমার জেল থেকে বেরিয়ে আসবে এবং ওদের শয়তানি রাজত্ব চালাবে। না শুভঙ্কর দা, না, সমস্ত পাপেরই একটা বিনাশ থাকে। তাছাড়া কংস কি কোনোদিন ভেবেছিল যে শ্রীকৃষ্ণের হাতে তাকে মৃত্যু করতে হবে? নাকি রাবণ ভাবতে পেরেছিল তার মৃত্যুবান পৌঁছে যাবে ওই রামচন্দ্রের হাতে? হ্যাঁ, আমি তোমাকে মানুষ শুভঙ্কর নয়, আমি তোমাকে দেখতে চাই কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল হিসেবে। তাই তো আমি তোমাকে বলছি, এই
এই হোটেল রেনবোতে ওই মুন্নির গানের সঙ্গে সঙ্গে ওই সব শয়তানগুলোকে আমরা অ্যারেস্ট করব। তাই ভিডিও হিসেবে আমি নির্দেশ দিচ্ছি, একটা মাছিও যেন এই হোটেলে প্রবেশ করতে না পারে। শুরু হয়ে যাবে, রাজকের সমস্ত অতিথিরা এসে যাবে। আর এখনই হচ্ছে আলো আসবে। ওই ওই দেখো শুভঙ্কর দা, ওই দেখো এদেরকে দেখছো, এরাই হচ্ছে সেই মানুষ যাদের হাত দিয়ে ওই শয়তান রজু সামন্ত আর সত্যপ্রিয় ছোট ছোট বাচ্চাদের ওই আরব কান্ট্রিতে পাচার করতো। কত মায়ের কোল থেকে তার সন্তান হারিয়ে গেছে, যেমন আমি। পাখি না, এটা কিন্তু হাওয়া বেগের সময় নয় পাখি। প্রতীক্ষা বাবু ঠিকই বলেছে, এখন আমার সঙ্গে এসো। এবার হোটেল রেনবোয় শুরু হবে মুন্নির নাচ আর গান। নিশিগঞ্জের মানুষগুলোকে নীতি অনেক অন্যায় অত্যাচার করেছিস, আজ তো হিসেব দেবার পালা। এই নিশিগঞ্জের মাটিতে কার এত বড় সাহস যে আমার কাছে হিসেব চাইবে? উত্তর নাম আমার। আজ থেকে 25 বছর আগে নিশিগঞ্জ হাসপাতাল থেকে যে ওষুধি বিভাগ থেকে যে সন্তান চুরি হয়ে গেছিল, সেই সন্তান কোথায়? কি করেছো সেই সন্তানের? বলো, সেই সন্তান কোথায়? 20 বছর আগে ওই ওয়ার্ড বয়ের হাতে ওই বৃন্দাবনকে আমি একটা বাচ্চা তুলে দিয়েছিলাম, কিন্তু সেই বাচ্চাটা তো সত্যপ্রিয়র হাতেও তুলে দিয়েছিল। দেখো, সেই বাচ্চাটার খবর একমাত্র সত্যপ্রিয় দিতে পারে, কিন্তু কেমন করে নেবে ও যে আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে। সত্য মানে তুই
বেঁচেছিস? আরে তুই কি করে ভাবলি যে আমি মরে যাবো? হ্যাঁ, বেঁচে আছি মানে একদম টাটকা টাটকা আছি রে, টাটকা। শোন, এতদিন ধরে দুই বন্ধু একসাথে কাজ করলাম, যেখানে সেখানে সব জায়গাতে গেলাম, আর এত সহজে আমি তোকে ছেড়ে চলে যাবো? আমি জানি তুই কত বড় খতরনাক মাল, তাই তো আগে থেকে না ওই সব ওই বুলেট গুলিগুলো নকল ছিল, আমি সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বুঝতে পারছিস? আসল যদি মরি না তাহলে দুই বন্ধু একসাথেই মরবো, আর যদি বাঁচি তো দুই বন্ধু একসাথেই বাঁচবো। এটা আমারও শপথ। তাই আজ আমি তোমাদের দুজনকে একসাথে অ্যারেস্ট করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাবেন যাবেন যাবেন। এত আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আরে রজত তো আমাকে মেরে সব সত্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ও জানতো না যে সত্য কখনো মরে না। তাই তো আমি সত্য প্রিয় যা একবার এখানে চলে এলাম সত্য কথা কিছু বলবো বলে। আমার সন্তান কোথায় সত্যপ্রিয়? বলো না, কি করেছো তা? কোথায় আমার সন্তান? আপনার সন্তান আমার কাছে আছে। আমি ওকে বড় করে তুলেছি। হ্যাঁ, তবে মানুষের মতো মানুষ করে তুলতে পারিনি, কারণ জানোয়ার কখনো মানুষ গড়তে তুলতে পারে না। আর সে বহাল তবিয়তে বেঁচে আছে। হ্যাঁ, সে কোথায় আছে? মুন্নি আপনাদের সেই সন্তান ওয়ার্ড বয় বৃন্দাবন তাকে চুরি করে রজতের হাতে তুলে দিয়েছিল, আর রজত আমাকে দিয়ে দিয়েছিল। তার মানে আমি জড়িত নই। আমার মা বাবা আছে। আমার এই বুকটা, নিজের সন্তানকে তো কখনো বুকে জড়িয়ে ধরিনি। সন্তানকে বুকে জড়িয়ে ধরলে কেমন লাগে আজ আমি তো করবো রে মা। আমি কি ওই মুন্নি যদি পার্বতী চ্যাটার্জি চন্দ্রান চ্যাটার্জির মেয়ে হয়, আমার পরিচয় কি? কে আমার মা, কে আমার বাবা? ওই রজত সামন্ত আর আমার কুমারী বোন বসুন্ধরা। ওই রজত সামন্ত আমার বাবা? আমার বোনটা বোকার মতো ভালোবেসেছিল ওই রজত সামন্তকে। তাই রজতকে বিশ্বাস করে একটা কুমারী মেয়ের সমস্ত কিছু উজাড় করে তার হাতে সে তুলেই দিয়েছিল। কিন্তু যখন সে সব বুঝতে পারল, তখন যে অনেক দেরি হয়ে গেছে। তাই তো তোকে জন্ম দিয়ে আমার হাতে তোকে তুলে দিয়ে এক রাস অভিমান বুকে নিয়ে সে পৃথিবী ছেড়ে চলে গেল। তারপর সেই ছোট্ট বাচ্চাটাকে কোলে গিয়ে আমি কি করব চিন্তা করছিলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল ওই গান মাস্টারের কথা। মনে পড়লো আমার নিজের অপরাধের কথা। তাই তো আর সেই দিন সেই ঝড় বৃষ্টির রাতে একটা বাচ্চাকে আমি চন্দ্রনাথ বাবুর হাতে তুলে দিয়ে আসি। তারপরে দাওয়াই শুনতে পেলাম একটা বাচ্চা খুব জোরে জোরে চিৎকার করে কাঁদছে। ঘর থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে সেই বাচ্চাটাকে বড় মমতায় আমি আমার কোলে তুলে নিলাম। আর সেই বাচ্চাটা তার ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে আমাকে কেমন যেন জড়িয়ে ধরলো। সেই যে বাঁধন আমি আজও খুলতে পারিনি রে মা।
রাখবো না। বলতে পারেন আমার ভাই প্রতীক্ষায় আমার চোখ খুলে দিয়েছে, আর রজত আর আমি যা পাপ করেছি তার সমস্ত প্রমাণ এই ফাইলে আছে। আপনি এই ফাইলটা ধরুন। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু। রজত, আইনকে সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। চল রজত, এবার আমরা ওই জেলে যাব, আর জেলে যে গোবিন্দভোগের চালের ভাতটা বলে তুই ভালো তো করেছি মা। যার জন্য আমি আজ আমার মায়ের কাছে আসতে পারিনি। আমি অন্ধকারের বন্দি পাখি হয়ে চিরকাল থেকে গেছি মা। মা, আবার যদি কোনোদিন আমার জন্ম হয়, আমি যেন তোমার গর্ভে জন্মগ্রহণ করি মা গো, তোমার গর্ভে জন্মগ্রহণ করি। কিন্তু মুন্নি, এক অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আজ যে তুমি জনতার আদালতে নিজেই দোষী সাব্যস্ত হলে, এখন তোমাকেও আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। জীবন সত্যপ্রিয়, মুন্নি, চলো তোমরা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। 1 মিনিট অফিসার, কয়েকটা কথা আমাকে শুধু বলতে দিন। জীবন,